বড় মা পাঠিয়েছে। এখন থেকে টিফিন আমি নিয়ে আসবো বাড়ি থেকে। তোর কষ্ট করে কিছু বানিয়ে আনতে হবে না। ইনশিরা লুফে নিল টিফিন বক্স। মায়ের হাতের রান্না যে, কাজ রেখে গোগ্রাসে গিলতে থাকলো আলোর হাতের মোগলাই পরোটা। এর মাঝে মুইন এক ফাঁকে কল করলে ইনশিরা ভিডিও কলে দেখালো ইরফান আসে অফিসে কি করছে। মুইন 2 মিনিট সময় দিতে পারলো ওকে, তারপর ব্যস্ত হয়ে পড়ায় কল কাটে। কাজ করতে গিয়ে ইনশিরা দুবার আটকালো, হিসেবে ইরফান ওকে দেখিয়ে দিল কোনো রকম মেজাজ না দেখিয়ে। ভাইয়ের পরিবর্তন আর চোখে দেখে ইসি, ফোনটা হাতের কাছে অথচ গেমস খেলছে না, সিগারেট খাওয়ার জন্য নির্লজ্জতা করছে না, সুন্দর মতন কাজ করে যাচ্ছে একটানা। এক ফাঁকে ফোনটা হাতে নিয়ে ইহানকে এসব মেসেজ করে দেয় সে। ইহান দায়িত্ব দিয়েছে ওকে অফিসে কি হয় না হয় সবকিছু খবর দিতে। এর মাঝে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড এসে আরো দুটো হিসেব দেখতে দিল ইরফানকে। আনিসুল হক এই অফিসের হেড অফ অ্যাকাউন্ট সেকশন, বেতনভোগ কর্মচারী হলেও মালিকের ছেলেমেয়ের উপর কর্তৃত্ব দেখাতে পেরে পৈশাচিক হাসি হাসে সে মনে মনে। ইরফান ভদ্র ছেলের মতো সেই হিসেব দুটো দেখে উঠে দাঁড়ায়। এখন একটা সিগারেট না ধরালে বড্ড বেশি ভণ্ডামি হয়ে যাবে। ইরফান এতটা ভণ্ড না, কিন্তু আনিসুল হক আরো দুটো হিসেব এনে তার হলুদ দাঁতের পাটি বের করে বলে, আরও দুটো হিসাব দেখে দাও। লাঞ্চ টাইম যে হয়নি, মালিকের ছেলে বলে কাজে ফাঁকি দেওয়া যাবে না। ইরফান আগের ইরফান হলে আনিসুল হক থাকতো না। ইরফানের ঠোঁটের আগায় খুব মার্জিত একটা গালি এসেছিল, যদিও সে বহু কষ্টে আটকে দিল সেটাকে। এর মাঝে সামিনিয়া স্যার ঢুকেছে অফিসে। সে ঘন্টাখানেকের মতো থাকবে এখানে। ইলহাম বাড়িতে রয়ে গিয়েছে। ইরফান গালি আটকে মুখটাকে খিচিয়ে রেখেছে, দু গালের পেশি সংকুচিত প্রসারিত করছে বারবার। গালিটা কোনো অবস্থাতে বেরোতে দেওয়া যাবে না, যাবেই না। আনিসুল হক পৈশাচিক হাসি হাসতে হাসতে চলে যায়। সামিন এসে গম্ভীর মুখে ইরফানের সামনে দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে? মুখটাকে এমন করেছো কেন? একটা লম্বা শ্বাস ফেললো ইরফান, বলল, বড় বাবা, একটু মুখের এক্সারসাইজ প্রফেসর শিখিয়েছে, 3 বেলা করতে হবে। কাজ করো। বলেই কেবিনে ঢুকে সামিন। ইরফান আবারও একটা লম্বা শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, সুধীর ভাই আনিসুল। ইসি মোগলাই পরোটা খেতে খেতে বলল, কিছু বললি রে? না রে, তুই খা। সিগারেটের প্যাকেট ড্রয়ারে পুড়ে রেখে আবারও কম্পিউটারের সামনে বসে পড়ল ইরফান মির্জা। আজ প্রেরণার সব থেকে ব্যস্ততম দিন শুদ্ধকে নিয়ে। আগামী পরশু শুদ্ধ ইবনে ওয়াসিতের জন্মদিন। প্রতিবারের থেকে শুদ্ধ এবার বেশি এক্সাইটেড তার জন্মদিন নিয়ে, কারণ তার বন্ধুরা। এবছর ঘুরে ঘুরে শুদ্ধ সব বন্ধুদের বার্থডে পার্টি দেখেছে। সে চাচ্ছে ঠিক ওভাবে উদযাপন করতে তার জন্মদিন। যাকে যাকে শুদ্ধ ইনভাইট করবে তাকে শুদ্ধর পছন্দের কস্টিউমে সেজে আসতে হবে। এটা শুদ্ধর এবছরের জন্মদিনের থিম। মাম্মাকে নিয়ে ইতিমধ্যে শুদ্ধ কিছু চরিত্র বেছে নিয়েছে। প্রেরণার ছেলের এমন বাচ্চামি প্রথমে লাই দিতেই চায়নি, পরে যখন তীব্র আগ্রহ আর উত্তেজনায় ভরা ছোট মুখের দিকে তাকালো, বুকটা মোচড় দিয়ে উঠল প্রেরণার। শাওকাত ওয়াসিদ বেঁচে থাকলে তিনি কি কখনো ছেলের এমন আবদার ফেরাতেন? অবশ্যই না। দুনিয়া উল্টে গেলেও ছেলেকে বেজার করতেন না তিনি। জন্মদিন অনুষ্ঠানের অর্ধেক খরচ প্রীতম দেবে বলেছে সাফ সাফ। প্রেরণা নিষেধ করতে পারেনি ভাইকে, শুধু বলেছে যা করবি ইনুর সাথে কথা বলে করবি। সবকিছুই ইনুর সাথে কথা বলে করেছে প্রীতম, শুধু শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রিত অতিথিদের লিস্ট বাদে। মুইন ইসি দুজনকে আলাদা আলাদা করে কল করে প্রেরণা ইনভাইট করেছে। আরও বাড়ি থেকে ইরফান মির্জা ব্যতীত সবাইকে কল করে নিমন্ত্রণ করেছে। একটা সমস্যার সূত্রপাত এখান থেকেই হয়েছে। যখন বোকাশোকা অবুজ ইনু জানলো প্রীতম তার মেজ দাদানকে ইনভাইট তো দূরে থাক, যখন সামিনকে সপরিবারে নিমন্ত্রণ করেছে, তখন ইরফানের নামটা পর্যন্ত মুখে উচ্চারণ করেনি। সন্ধ্যা থেকে এই নিয়ে ভীষণ অস্থির হয়ে উঠেছিল ইনু। নরম মনের মেয়েটা তো সবসময় দেখে ইনশিরা আপুর বাড়িতে সবসময় যায় মেজ দাদান, কত মজা করে ওরা। মেজ দাদান কত কি নিয়ে যায় আপুর জন্যে, কিন্তু কখনো তার বাড়িতে আসতে পারে না। আচ্ছা, সে না হয় মেনে নিল। ভীষণ মন খারাপ লাগলেও প্রীতমকে শুরুতে কিছু বলতে ইচ্ছা হয়নি তার, কিন্তু পরে যখন দেখলো আশেপাশে কিছু মানুষ যারা অতটা কাছেরও না, তাদেরও প্রীতম কত আন্তরিক হয়ে ইনভাইট করেছে, তখন থেকে সমস্যাটা শুরু হয়েছে ইনুর। রাতে প্রেরণার প্রীতম যখন খাচ্ছিল, খাওয়া প্রায় শেষ, ইনু হন্তদন্ত হয়ে গিয়ে দুই ভাই বোনের সামনে দাঁড়ায়, কারণ বোঝাপড়াটাই দুই ভাই বোনের সাথেই তার। সরাসরি বলল, মেজো দাদানকে ইনভাইট করেছো? প্রীতম বেসিনে হাত ধুয়ে আবারও চেয়ারে বসে ঠান্ডা গলায় বলল, না। কেন? বড় বাবাকে বলেছি সব পরিবারে আসতে। তোমার মেজো দাদান তো পরিবারের বাইরে নয়। কিন্তু ঢং করে তো প্রত্যেকের নাম আলাদা করে উচ্চারণ করেছো। মেজো দাদানের কথা তোলনি কেন? প্রীতম প্রেরণা দুই ভাই বোন দুজনের দিকে তাকায়। প্রেরণা উঠে যেতে চায় ঝামেলা থেকে। সে জানতো এমন কিছু এখন থেকে ঘটতেই থাকবে রোজ। ইনু বলল, দাঁড়ান আপু, কথা আপনার সাথেও আছে। দাঁড়ায় প্রেরণা। প্রীতম খানিকটা ধমকে বলে, আপুকে টানছো কেন এর মধ্যে?
শ্বশুরবাড়ি তো আমার, আপন নয়। কিন্তু তুমি তো আপুর কথা মতো চলো। ইনু দুম করে বলে দেয় কথাটা খুব কটু লাগলো প্রেরণার কাছে, কিন্তু কোনো জবাব দিল না। সে জানে ইনু এমন করে ভাবার মেয়ে নয়, মাথা ঠিক নেই দেখে বলে ফেলেছে। কিন্তু প্রীতম ধমকে উঠে ইনুকে বলে, এই তুমি কি মিন করতে চাচ্ছ? আমাদের দুজনের মাঝে আফুকে টানছো কেন? ইনু প্রীতমের ধমকটা নিতে পারেনি, হঠাৎ ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ওঠে। সারাদিনের মন খারাপ বিতৃষ্ণা সব জল হয়ে গড়িয়ে নামে চোখ থেকে। প্রণমী ঘরে বসে ভাবির কান্না শুনছিল চুপচাপ। ইনু কাঁদতে কাঁদতে চেঁচিয়ে প্রীতমকে বলল, অসামাজিক লোক একটা। কি হতো আমার মেজো দাদানকে ইনভাইট করলে? সে চলে আসতো? এই আমার মেজো দাদান কখন আসতো বললে কি হতো একটু? হ্যাঁ, মেজো দাদান যখন আমাকে ইনভাইট করে তখন তো বলে। তুমি কেন বললে না তার কথা? আর আসলেও কি হতো আমার বাড়িতে? তোমার বোনকে এতগুলো লোকের সামনে থেকে আমার মেজো দাদান খেয়ে ফেলতো না তো? প্রণমী চুপচাপ ভাবির কথাগুলো শুনছে। প্রীতম হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইনুর দিকে। প্রেরণার মেজাজ বিগড়ায়, ধমকে বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইনু, যাও ঘরে ঘুমাও। কাল সকালে তোমার সাথে আমি এ নিয়ে ঠান্ডা মাথায় কথা বলবো। ইনু শান্ত হয় না। প্রেরণার ধমকটা তার গায়ে আরো রাগ ধরিয়ে দিল। বলল, হ্যাঁ, এইটাই তো পারেন আপনারা ভাই বোন দুজনে, আমাকে দমকাতে, ডমিনেট করে রাখতে। খুব সহজে। প্রীতম তৎক্ষণাৎ টেবিলে একটা চাপড় মেরে চেঁচিয়ে বলল, একদম আপুর সাথে বেয়াদবি নয়। যাও ঘরে, এক্ষুনি যাও। ইনু জেদ করে দাঁড়িয়ে থাকে। প্রেরণা ভাইয়ের উপর চেঁচায়। আস্তে কথা বল, দুজন ঘরে যা, এক্ষুনি যা। বলে প্রেরণা নিজেই চলে যায়। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ইনুর হাত ধরে টানছে প্রীতম। ইনু নড়ছে না। দরজার বাঁধ ভেঙে গিয়ে প্রীতম চেঁচিয়ে বলে, এত যখন মেজো দাদানের জন্য বুক পড়ে তখন আমার কাছে এসেছিলে কেন প্রেমের প্রস্তাব নিয়ে? জানতেন এমনই হবে, ও আমার শত্রু। কথাটাই খুব আহত হয় ইনু। কান্না আটকে রেখে বলল, এসেছে বলে দোষ করেছি আমি? প্রীতম নিজেকে সামলে নিয়ে এবার নরম হয়ে বলে। এমনটা মিন করতে চাইনি ইনু। ইনু আর দাঁড়ালো না। এক ঝটকায় প্রীতমের হাত সরিয়ে দিয়ে রুমে গিয়ে উপর হয়ে শুয়ে রইল। চুপচাপ কাঁদতে লাগলো। প্রেরণার ঘরের বাতি অফ হলো। প্রণমী গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়লো গুটিসুটি মেরে। প্রীতম অসহায়ের মতো ডাইনিংয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সিগারেট ধরিয়ে চলে যায় বারান্দায়। সিগারেটটা 20 মিনিটে শেষ করে ধীরে ধীরে রুমের দিকে এগোয়। রুমে পা রাখতে সে হতবাক। দরজা আটকে দেখলো ইনু তখনও কাঁদছে। তার শরীরটা কাঁপছে রীতিমতো। ইনুর একটা সমস্যা আছে, বেশি কাঁদলে খুব অসুস্থ হয়ে যায়। প্রীতম ছুটে এগিয়ে যায় বউয়ের কাছে। বিছানায় উঠে ইনুকে টেনে কাছে নিয়ে বলে, এই নু, কি হয়েছে? ইনু রাগ একটুও কমেনি, একটুও না। তার বিরক্ত লাগছে প্রীতমকে। প্রীতমের হাত সরিয়ে দিতে চায়, তবে পারল না। হঠাৎ ইনু চাপা স্বরে চেঁচিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, কি লাগবে? আদর করতে দিতে হবে এখন? এটুকু বলে ইনু গলা থেকে ওড়না সরিয়ে দিয়ে বলে, নাও, তারপর আমার চোখের সামনে থেকে বিদায় হও। প্রীতমের ফর্সা সুদর্শন মুখটাতে অন্ধকার নেমে আসে মুহূর্তে। সে চূড়ান্ত আহত আর হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইনুর দিকে। ইনু উঠে নিজের কামিজ খুলতে গেলে প্রীতম ওর হাত দুটোকে শক্ত করে ধরে থামিয়ে দেয়। তীব্র অপমানে একটা চর বসানোর অভিপ্রায় হয়েছিল ইনুর গালে, কিন্তু মেয়েটার ক্রন্দনরত মুখটা দেখে আর পারল না। বুকে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে প্রীতমের। শুধু কাপা গলায় বলল, আমি কি এটা ছাড়া তোমার কাছে আসি না ইনু? তোমার জন্য মেজো দাদানকে, পাপাকে কত কথা শুনিয়েছি বিয়ের আগে। এখন মেজো দাদানের জন্য তোমাকে কথা শোনাচ্ছি। তোমরা কেন বোঝো না? আমি তোমাদের সবাইকে চাই। আমার ভালো লাগে না এসব, আর ভালো লাগছে না। প্রীতমের কথা জবাব না দিয়ে নিজের মনে বলে কাঁদতে থাকে, হাঁপাতে থাকে ইনু। প্রীতম ওকে ছেড়ে উঠে দাঁড়ায় তৎক্ষণাৎ। প্রচন্ড ক্ষিপ্ত হয়ে প্রীতম ঘরের জিনিসপত্র তুলে মেঝেতে ছুঁড়ে মারে। কিছুক্ষণ চশমা খুলে নিজের চোখ চেপে ধরে ঘরের এক কোণে বসে থাকে চুপচাপ। নিজের চুল টানে। আর ইনু আবারও বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। বাইরে ড্রয়িং রুমে প্রেরণা প্রণমী এসে দাঁড়ায়। ওরা ভাঙচুরের শব্দ শুনে এসেছে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আবারও দুই বোন যে যার ঘরে চলে যায়। রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি ইনু। ভোর রাতে ঘুমিয়ে ঠিক সকাল 10টায় উঠেছে। ঘুম থেকে উঠে প্রীতমকে কোথাও দেখতে পায় না। ঘর থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় প্রেরণার ঘরে। গিয়ে দেখে প্রেরণা ঘর গুছাচ্ছে। মুখটা মলিন হয়ে যায় ইনুর। মনে পড়ে গতকাল রাতে প্রেরণাকে কত কথা শুনিয়েছে। চট করে নিজের উপর ভীষণ রাগ হয় তার। যে মহিলা রোজ একবার হলেও ভাত মেখে খাইয়ে দেয় ইনুকে, সেই মহিলাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে ইনুর নিজেকে এখন নিজের চর মারতে ইচ্ছে করছে। কিন্তু কাল রাতে কি যে হয়েছিল, খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছিল মেজো দাদানের বিষয়টা নিয়ে। দুবার ভাবলো না ইনু। ছুটে গিয়ে পেছন থেকে প্রেরণাকে জড়িয়ে ধরে নরম গলায় ডাকলো, আবু, সরি, খুব সরি। প্রেরণা চমকালো। পরপর শুকনো হাসি এসে ইনুর দিকে ঘুরে দাঁড়িয়ে কিছুক্ষণ ইনুকে দেখে বলে, ওখানে বসো।
ইনু প্রেরণার বিছানায় বসলো। প্রেরণা এসে ওর মুখোমুখি বসে খুবই ঠান্ডা স্বরে বলতে লাগলো। এখানে এখন আমি বা প্রণমী কারো সাবজেক্ট আনবো না, ওসব বাদ। তুমি বলো, প্রীতম কি কখনো তার আচরণে বুঝিয়ে দিয়েছে সে তোমার বাড়ি মানে প্রীতমের শ্বশুর বাড়ির প্রতি কর্তব্য পালনে অযোগ্য? দুপাশে মাথা নাড়ে ইনু। প্রেরণা বলে, ওর সমস্যাটা ইরফান মির্জাকে নিয়ে, তোমার গোটা পরিবার নিয়ে নয়। কদিন হয়েছে তোমার ভাই রিহ্যাব থেকে ফিরেছে ইনু? কদিন হয়েছে তোমার বোনটা একটু স্বাভাবিক হয়েছে? প্রীতমের একটু সময় দরকার। এতটুকু তো তুমি বুঝতে পারো, তাই না? আমি আবারও বলছি, প্রণমী আর আমার বিষয় না, কিন্তু আলোচনা করছি শুধু প্রীতমকে নিয়ে। সেদিন রাতে একজন ভাই হিসেবে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে সেটা স্ত্রী হিসেবে তুমি দেখেছো, বোঝো তুমি এটা। সময় লাগবে ইনু। আমার ভাইকে আমি অসামাজিক বানাইনি। বিয়ে যখন করেছে তোমাকে, তোমার ভাইদের সাথে সে অবশ্যই সামাজিকতা করবে, বাধ্য করতে সে। আমি বা প্রণমী কখনো আমার ভাইকে আটকাতে যাব না। শুধু একটু সময় দাও। যাও এখন গিয়ে পড়তে বসো, জামিরা আসছে, ওরা ঘর গোছগাছ করবে পার্টির জন্য, তুমি পড়ো। শুদ্ধ জন্মদিনের পার্টিতে শান্তিনীর থেকে এসেছিল আলোরা, তিনজা, ইসমাম মির্জা এবং ইহান। সামিন এবং ইলহাম আসতে পারেনি। শুদ্ধর জন্য একটা দারুণ স্কুল ব্যাগ এবং ঘড়ি পাঠিয়ে দিয়েছে সামিন আর ইলহাম। অপরদিকে ইনশিরা এসেছে, শুধু মুইনের ডিউটি থাকায় পারেনি আসতে। তবে একটা লেটেস্ট রোবোকার খেলনা র্যাপিং পেপারে মুড়িয়ে পাঠিয়ে দিয়েছে ইনশিরার কাছে। শান্তিনীরের মানুষগুলো থেকে শুদ্ধর পাওয়া উপহারগুলো হলো আলো এক সেট কমিক বুক দিয়েছে, বড় বড় মনীষীদের শিশুকালের সাহসিকতার গল্পের বই দিয়েছে। ঋতু দিয়েছে একটা কোরআন শরীফ, সাথে শুদ্ধকে বুঝিয়ে বলে দিয়েছে জন্মদিনে কেক কাটলে আল্লাহ নারাজ হন। তাদের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে কেউ তার আপত্তি শোনে না, তাই এখানে এসে শুদ্ধকে একটু বোঝালো আর যেন শুদ্ধ এসব না করে। পরে দিয়েছে কিছু ফ্লাওয়ার প্ল্যান্ট। ইসমাম মির্জা শুদ্ধকে 5,000 টাকা দিয়েছে এবং ইহান, তাজওয়ার মির্জা শুদ্ধের জন্য বাজারের সমস্ত রং, পেন্সিল, কালার টিউব, ক্যানভাস নিয়ে এসেছে। ইনুর থেকে ইহান জেনেছিল শুদ্ধ এসব কত পছন্দ করে। ইনশিরা মুইনের তরফ থেকে শুদ্ধর জন্য একটা রোবোকার থাকলেও ইনশিরার তরফ থেকে আলাদা একটা গিফট ছিল শুদ্ধর জন্য, আর সেটা হলো ইনশিরা শুদ্ধকে প্রমিস করেছে মিঠির বেবি হলে সেগুলো শুদ্ধকে দেওয়া হবে। অনুষ্ঠান শেষে রাতে সবাই চলে যাওয়ার পরে প্রেরণা দেখলো শুদ্ধ সবার গিফটগুলো তীব্র উত্তেজনা এবং আনন্দ নিয়ে খুলে খুলে দেখছে। আলো দেওয়া কমিক্স বুক থেকে একটা বের করে ইতিমধ্যে পড়তেও শুরু করে দিয়েছে শুদ্ধ। সবগুলো গিফট, বিশেষ করে শান্তিনীরের মানুষগুলোর গিফট প্রেরণা ছুঁয়ে ছুঁয়ে দেখে। খুব বেশি দামি নয়, অথচ কতটা ভালোবাসা মিশে আছে গিফটগুলো দেখলেই বোঝা যায়। প্রেরণা বসে বসে শুধু ছেলের মুখের হাসি দেখে আর শুদ্ধ মাকে কমিক্স পড়ে শোনায়। রাত গভীর হলেও ইনুর দু চোখে ঘুম নাবে না। প্রীতম পাশে এসে শুয়েছে, দীর্ঘ সময় হয়েছে। আজ সারাটা দিন মনটা আকুপাকু করেছে প্রীতমের কাছে ক্ষমা চাইবার জন্যে। একটু নিরিবিলি সময় হয়ে ওঠেনি। সারাদিনে প্রীতম খুব স্বাভাবিক আচরণ করলেও একটাবার ছুঁয়ে দেখেনি ইনুকে, যেখানে অকারণে কতবার লোকটা ইনুকে নরম আদর দিয়ে ছয়। কাল ইনু এমন একটা আচরণ করলো ঝোঁকের মাথায়। এখন এই প্রীতম কখনো এটা ভুলতে পারবে না, সে জানে। ভীষণ অস্থির লাগছে ইনুর, আবারও কান্না পাচ্ছে, কি করবে কিছু বুঝতে পারছে না। সময় গড়ায়। ইনু কিছুটা এগিয়ে গিয়ে প্রীতমের গায়ে একটা হাত রেখে বলে, প্রীতম। প্রীতম হাতটা সরিয়েও দেয় না, কিছুই করে না। সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে চুপ করে শুয়ে আছে শুধু। তবে ইনু দেখলো লোকটা দৃঢ় শক্ত নিজের স্থানে। তার ইগোতে বড্ড আঘাত করেছে ইনু। পুরুষের ইগোতে আঘাত করলে এত সহজে ক্ষত সারানো যায়? ইনুর শ্বাস বন্ধ হয়ে আসছে। তার এত মুড সুইং হচ্ছে কেন সে বুঝে উঠতে পারছে না ইদানিং। এক লাফে উঠে সে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। তারপর ইনশিরাকে কল করে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, আপু। ইনশিরা মুইন পাশাপাশি শুয়ে আছে। ইনুকে এভাবে কাঁদতে দেখে দুজনাই চিন্তিত হয়ে পড়ে ভীষণ। ইনু কাঁদতে কাঁদতে আপুদুল্লা ভাইয়ের কাছে সবকিছু খুলে বলে। শুধু সে প্রীতমকে অপমান করে একটা নোংরা কথা বলেছে সেটা বলতে পারলো না, তবে বলল, আমি খুব জঘন্যভাবে ওকে আঘাত করেছি ভাইয়া। আমি কি করব? আমার মাথা ঠিক ছিল না। পুরুষ মানুষের ইগো আমাকে এত সহজে ক্ষমা করবেই না ও। মুইন জানতে চাইলো না ইনু কি বলেছে, শুধু জানতে চাইলো, সমস্যাটা তোমাদের দুজনের বিষয় নিয়ে শুরু হয়নি তাই তো? ইরফানের প্রসঙ্গ ধরে শুরু হয়েছে এবং তুমি নিজেই টেনেছো। মুইন কিছুক্ষণ ওকে দেখে বলে, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কখনো থার্ড পারসন ঢোকাবে না ইনু। ঝামেলা তৈরি করতেও না, ঝামেলা শেষ করতেও না। ঝামেলা যে ব্যাপারটা নিয়ে শুরু হয়েছে বা তুমি যে ব্যাপারটি নিয়ে কথা শুনিয়েছ সরাসরি সেটা টেনে সরাসরি ওর কাছে ক্ষমা চাইবে। একটুও দ্বিধা করবে না। এটা মানুষের মুখ, ভুল কথা বেরিয়ে যেতেই পারে। ভুলটা বুঝে
ক্ষমা চাওয়াটাই আসল। তারপরও যদি ওর রাগ না ভাঙে তাহলে সেক্ষেত্রে তখন প্রীতমকে দোষী সাব্যস্ত করা হবে। পুরুষ মানুষের ইগো আবার কি? সুন্দর করে ক্ষমা চাইলে দানব মানুষ, পাথর মানব, লৌহ মানবের ইগো রাখা উচিত নয়। যাও আগে সুন্দর করে ক্ষমা চাও। দুলাভাইয়ের কথা শুনে ইনু ফোন কেটে একটা লম্বা শ্বাস ফেলে চলে যায় রুমে। গিয়ে দৃঢ়তার সাথে পাশে বসলো প্রীতমের। তারপর আবারও লম্বা লম্বা শ্বাস ফেলে বলে, এই প্রীতম, ইনুর কণ্ঠে কিছু একটা ছিল। প্রীতম ওর দিকে তাকায়। ইনু চেঁচিয়ে বলে, আম সরি প্রীতম, এটা মানুষের মুখ, ভুল কথা বেরিয়ে যেতেই পারে। তুমি শুধু ওটার জন্য আমার কাছে আসো না, কখনোই না। আম সরি জান। জান ডাকলো ইনু প্রীতমকে। প্রীতম তাকিয়ে আছে চুপচাপ নির্বিকার ভঙ্গিতে। তার হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো, তাই সে কোনো কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। এদিকে বোকা ইনু এটাও প্রীতমের ইগো রাগ ভেবে মুখে ওড়না চেপে ডুকরে কেঁদে ওঠে। 5 মিনিট পর প্রীতম ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ইনুকে ওভাবে কাঁদতে দেখে চুপচাপ দাঁড়িয়ে রয় কিছুক্ষণ। তারপর গিয়ে বিছানায় বসলো চুপচাপ। এই মেয়েকে ঠিক কিভাবে বোঝাবে, কিভাবে শাসন করবে, কিভাবে আদর করবে, কিভাবে ভালোবাসবে প্রীতম বুঝতে পারছে না। এতটা অবুঝ কি করে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে হয়। প্রীতম বসতে ইনু ছুটে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দম বন্ধ করা কান্নার মাঝে হঠাৎ কোনো মতে বলিয়ে উঠল, কাছে আসো প্লিজ, আমি মরে যাব নয়তো। ছাড়ে না প্রীতমকে ইনু। প্রীতম ঘুরে বউকে কিছুক্ষণ দেখে ওকে কাছে টেনে নিল। হাঁপাতে হাঁপাতে ইনু বলল, তুমি শুধু ওটার জন্যই আমাকে কাছে টানো না, আরো অনেক কিছুর জন্য আমার কাছে আসো। আমি চাই তুমি এইভাবেই আমার কাছে আসো প্রীতম, আর কখনো হবে না এমন। ওকে হুট করে আগলে নেয় প্রীতম। আস্তে ধীরে বলল, চুপ করো, শরীর খারাপ করবে। ইনু চুপ করে না, বারবার ক্ষমা চাইতে থাকে। প্রীতম ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি সরি ইনু, তোমাকে ওভাবে কথা শোনানোর জন্য। তুমি বেশ করেছো আমার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে এসে, বেশ করেছো। আমার মতো নিরিবিলি একটা পুরুষের জীবন ব্যান্ড বাজানোর জন্য তোমার মতো একটা দাদানদের দুলালি মেয়ের প্রয়োজন ছিল, আসলেই ছিল। হুট করেই হেসে ফেলে প্রীতম। কাঁদতে কাঁদতে ইনুও হেসে ফেলে ফিক করে। পর মুহূর্তে দুজন হাসতে হাসতে গড়াগড়ি খায়। আবার কিছুক্ষণ পরে ইনু বলে, কিন্তু তুমি মেজো দাদানকে একবার বললে কি খুব বেশি ক্ষতি হতো? ওকে আগলে নিয়ে প্রীতম বলে, না হতো না, তবে সাপ সাপ বললে আমার সময় দরকার ইনু। তোমাকে আমার স্ত্রী হিসেবে এতটুকু বোঝার অনুরোধ করছি। ইনু আর কথা বাড়ায় না। সে আর এই প্রসঙ্গ টানতেই চাচ্ছে না। দীর্ঘ সময় পরে প্রীতমের বুকের সাথে মিশে আছে আর তার অন্য কিছু নিয়ে ভাবতে ইচ্ছা করছে না আর। খানিক বাদে প্রীতম ওকে শোয়ালো। ইনু সহসে সায় দিল ভালোবাসির আমন্ত্রণে। প্রীতম ওর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখতে ইনু বলল, নির্লজ্জ পুরুষ, আপনার ইগো শেষ। গলার ওড়নাটা সযত্নে সরিয়ে প্রীতম ওর কপালে কপাল ঠেকিয়ে বলল, কিসের ইগো? এই চোখের পানির সামনে সেসব নড়ছি। আজ ইরফান একাই অফিসে। ইনশিরা আসেনি, খানিকটা অসুস্থ বলে ছুটি নিয়েছে। শান্তিনীরের বাকি সবাই আজকেও বাড়িতে নেই। বাড়ির সিনিয়ররা টাঙ্গাইল গিয়েছে এনআরএইচ গ্রুপের মালিকের মেয়ের বিয়েতে যোগ দিতে। এনআরএইচ গ্রুপের মালিক মাহফুজ আহমেদ মির্জাদের ঘনিষ্ঠ। তিনি গতকাল রাতে সস্ত্রীক এসে বাড়ির 3 সিনিয়র মির্জা এবং তাদের ওয়াইফদের ধরে নিয়ে গিয়েছেন এক প্রকার। বাড়িতে ইহান ইরফান 2 ভাই ছিল। আজ সকালে ইহান শহরের বাইরে গিয়েছে সম্মেলনে। ইরফান এসেছে অফিসে। একা একা কিছুক্ষণ কাজ করার পর একটু রিল্যাক্স হয়ে সিগারেটটা কেবল ধরিয়েছে, ঠিক তখনই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। ইরফান কলটা রিসিভ করতে ওপাশ থেকে এক নারী কণ্ঠ বলে, হ্যালো, ইরফান ভাইয়া বলছেন? জি, আপনি কে? আমি নুজাইফা ভাইয়া, ইয়ানার ব্যাচমেট। আপনি চেনেন? হ্যাঁ, কি অবস্থা বলো। আসলে ভাইয়া আজ তো ইনায়ের এক্সাম ছিল, আমারও ছিল। হলে বসে শুনলাম ইনায়া নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছে, মারাত্মক আহত হয়েছে। আমি বেরিয়ে কাউকে পেলাম না জানেন, কিন্তু রুশফিদেরও না। ইয়ানার ফোন অফ, ল্যাবে ইয়ানার অ্যাডভান্স শিট আপনাকে নাম্বার ছিল, বাড়ির বড়রা কেউ ফোন ধরে না। ইহান ভাইয়ার ফোন অফ, শেষে আপনাকে পেলাম। ওকে হসপিটালে। এক নাগারে কথাগুলো বলে শেষ করলো মেয়েটা। ইরফান কিছুক্ষণ থম মেরে বসে থেকে বলল, রাখছি আমি, তোমাকে থ্যাংক ইউ। মেজাজ বিগড়েছে ইরফানের। দ্রুত কল করতে থাকলো বাড়ির বড়দের সবকটা নাম্বারে। লাগাতার ফোন করতেই থাকলো পাগলের মধ্যে। অবশেষে আলো রিসিভ করে ইরফান কিছু বলার আগে চিল্লিয়ে বলে, ইরু শোন, আমাদের ফিরতে দেরি হবে, এখানে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। তোর মাহফুজ আঙ্কেলের মেয়ে মীরা আপু
সুইসাইডে ট্রাই করেছে। ওর বিয়েতে মত ছিল না, খুব ঝামেলায় আছি। সব ফ্রিজে আছে, মেয়েটকে বলে খাবার গরম করে 2 ভাই চালিয়ে নে। রাখছি, হ্যাঁ। ফোনের ওপাশে আহাজারি আর হট্টগোলের শব্দ। আলো ফোন কাটে। ইরফান আর বড়দের কাউকে ফোন করে না ইহান সম্মেলনে। দাদানের নাম্বার বন্ধ থাকবে ইরফান জানে। ইরফান কল করলো ইসিকে। ইসির নাম্বারটাও বন্ধ। এত রাগ উঠছে ইরফানের ইসির উপর। এমনিতে 24 ঘন্টা ফোন দিয়ে দিয়ে পাগল করে দেয়। এখন আসল সময় ফোনটা বন্ধ। মুইনের নাম্বার অফিস টাইমে বন্ধ থাকে, তাই ওকেও কল করলো না ইরফান। দুহাতে মাথা চুল টেনে কিছুক্ষণ একটা লম্বা শ্বাস ফেলে তারপর হুট করে মুখভঙ্গি গম্ভীর করে দৃঢ়তার সাথে ফোনটা তুলে প্রীতমের নাম্বারে কল করে সমস্ত কিছু পাশে সরিয়ে রেখে 1 বার 2 বার 3 বার 6 বার ফোন করলেও প্রীতম কলটা ধরল না। রাগ চক্রবৃদ্ধি হারে বাড়ছে ইরফানের। আর অপেক্ষা না করে উঠে দাঁড়ায়। চেয়ারটাতে একটা লাথি মেরে গলার টায়ের নটটা কিছুটা আলগা করে ম্যানেজারকে বলে সোজা বেরোয় অফিস থেকে। সকাল থেকে প্রণমী হাঁচি দিচ্ছে আবারও। গতকাল থেকে সর্দি জ্বর। মিস জেনি প্রণমীর জন্য কিচেনে জাদুর টোটকা বানাচ্ছে। এটা একটা রাশিয়ান কুইজিন। সর্দি জ্বর খেলে আরাম লাগে। বাড়িতে এখন কেউ নেই। প্রীতম বেরিয়েছে ইনুকে নিয়ে শুদ্ধ স্কুলে প্রেরণা অফিসে। অলস দুপুরে বসে বসে একটা গান শুনছে আর হাঁচি দিচ্ছে মেয়েটা। হঠাৎ করেই কলিং বেল বেজে উঠতে প্রণমী মিউজিক অফ করে ছড়ি নিয়ে হেঁটে বসার ঘরে যায়। মিস জেনি যায় দরজা খুলতে। ডোর ভিউয়ের দৃষ্টি রাখতে মিস জেনির ধবধবে সরল মুখটা হুট করে পাংশু বর্ণের হয়ে যায়। প্রণমী এগিয়ে গিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।